হাই স্টুডেন্ট, আমি আশিফ স্যার AH হোম ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 9-এর বসে দেখে 1.1-এর আমরা 4 অবধি করেছি। আজকে আমরা কোনটা করব? নেক্সট যে পার্ট আছে 5, 6, 7, 8 এবং 9 এই অঙ্কগুলো আজকে করব। ঠিক আছে, তাহলে দেখো 5 নম্বর অঙ্কটা কি আছে। 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো যে 4 এবং 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে বলেছে এবং সেটা সংখ্যা রেখায় বসাতে বলেছে। দেখো আমাকে কি বলবে, যেখানে যেটা প্রথম থাকবে, দেখো কত আছে 4 ও 5 বলেছে না, তার মানে যেটা প্রথমে থাকবে সেটাকে আমরা সবসময় এক্স ধরবো। কি ধরবো? ধরি এক্স সমান হচ্ছে 4 ও ওয়াই সমান কোনটা, পরে যেটা থাকবে সেটাকে আমরা ওয়াই ধরবো। বুঝতে পারলাম? কি বলেছে? এক্স ও 4 এবং 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, আমাকে যটা মূলদ সংখ্যা চাইবে সেটাকে আমরা এন ধরবো। যেহেতু এখানে 3টি মূলদ সংখ্যা বলেছে, তাহলে এন এর মান কত ধরলাম? 3 ধরলাম। বোঝা গেল? তাহলে প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা এক্স ধরবো, তারপরে যেটা থাকবে সেটাকে আমরা ওয়াই ধরবো, এবং যটা মূলদ সংখ্যা আমাকে চাইবে সেটাকে আমরা এন ধরবো। তাহলে প্রথমে একটা সূত্র আছে। কি সূত্র? সূত্রটা হচ্ছে ডি সমান এক্স, ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই নিচে লিখতে পারি এন প্লাস 1। আচ্ছা, এখানে ওয়াই মাইনাস এক্স কত মান বসায়? তাহলে দেখো ওয়াই এর মান কত আছে 5 মাইনাস এক্সের মান কত 4, এই 5 প্লাস 4 বাই নিচে কত আছে, এই মাইনাস যেহেতু আছে এখানে মাইনাস হবে 5 মাইনাস 4 আর নিচে এন প্লাস 1। তাহলে এন এর মান কত? এন এর মান 3 প্লাস 1। তাহলে কত হবে? দেখো 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1 হয়, আর 3 আর 4 যোগ 1 যোগ করলে এখানে 4 হবে। তাহলে ডি এর মান কত হচ্ছে? ডি এর মান আমার বেরোলো 1/4। এবার দেখো আমাকে কটা বলেছে? 3টি মূলদ সংখ্যা। তাহলে কি লিখব? যে 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো, 3টি মূলদ সংখ্যা হলো কত হবে? দেখো সূত্র কি? সূত্র হচ্ছে যে এক্স প্লাস ডি, এটা একটা। তারপর কত হবে? এক্স প্লাস 2d, মানে যটা পারবে, যটা বলবে এক্সের সাথে 1d 2d 3d 4d এরকম করে পরপর বাড়তে থাকবে। আমাকে যদি 3টে বলে তাহলে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, আর নিচ্ছি এক্স প্লাস কটা 3d। 3টে বলেছে তাহলে 3টে নিয়ে নিলাম। এখানে মানগুলো বসাই। দেখো এক্স এর মান কত নিয়েছি? এক্স এর মান আমরা নিয়েছি 4, আর ডি এর মান কত বেরিয়েছে? 1/4। তাহলে এখানে কি লিখবো? এখানে 4 যোগ 1/4। এখানে কি লিখবো? 4 যোগ এখানে 2, এখানে ডি আছে তাহলে 2/4 হবে। এখানে কত হবে? যে 4 যোগ এখানে 3/4 লিখে দেবো। আচ্ছা, আমরা এরকম যদি থাকে তুমি সরাসরি এটাকে লসাগু করেও করতে পারো, অথবা তুমি এখানে সরাসরি এরকম যে 4 যেটা থাকবে সেটা পূর্ণ 1/4 লিখতে পারো। এখানে তাহলে কত হবে? 4 পূর্ণ 2/4 হবে। এখানে কত হবে? 4 পূর্ণ 3/4। এরকম আকারও আমরা সরাসরি এখান থেকে এখানে লিখতে পারি। তাহলে আমাকে কি করতে বলেছে? এটা সংখ্যা রেখায় বসাতে বলেছে। তাহলে বসাই। আগের দিন আমরা করেছিলাম যে এই যে সংখ্যা রেখে এরকমভাবে দাগ দিচ্ছিলাম, দাগ দেওয়ার পর প্রত্যেকটা স্কেলের মাপে আমরা কী করছিলাম? কেটে নিচ্ছিলাম, তাই তো? তাহলে এই যে এই প্রত্যেকটা 1 সেমি করে আমরা কী করবো? আজকেও কেটে নেবো আমরা। তাহলে প্রত্যেকটা আমরা স্কেলের মাপে 1 সেমি করে কেটে নিলাম, প্রত্যেকটা 1 সেমি করে মাপে কেটে নিলাম। কাটার পর দেখো কি বলেছিলাম আগের দিন, যে যেটা পূর্ণ আকারে থাকবে, এই যে পূর্ণ আকারে থাকবে সেটা কি করতে হবে? তত ঘর অবধি, শূন্যর পর থেকে তত ঘর অবধি আমাকে লিখে যেতে হবে। তাহলে এদিকে মাইনাস আছে, মাইনাস যা আছে সেটা থাক, মাইনাসের দিকে বেশি নিলাম না। তাহলে প্রথম ঘরটা দেখো 4 অবধি আমরা লিখে দেবো, 1 2 3 4। এই যে পূর্ণ যতদূর থাকবে ততদূর অবধি লিখবো, হলো। তারপরের ঘরটা কত হবে? দেখো তারপরের ঘরটা হবে 4 পূর্ণ 1/4, তারপরের ঘরটা 4 পূর্ণ 2/4, তারপরের ঘরটা
4/3/4। তারপরে ঘরটা দেখো 4 এই যে 4/4/4 মানে কি 4 4 কেটে গিয়ে 1 হয়ে যাবে, তার মানে এখানে 5 হবে, এখানে 6 হবে, এখানে 7 হবে। তাহলে আমাকে এই তিনটে জিনিসকে কী করতে বলেছে, আমাকে বসাতে বলেছে সংখ্যা রেখায়। তাহলে এই তিনটে সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে প্রথমটা বোঝা গেল। এরপর 2 নম্বর দেখো, 6 নম্বরেরটা। 6 নম্বরটা কী কী দেওয়া আছে দেখো। 6 নম্বরতে বলেছে যে 1 ও 2 দেওয়া আছে, এর মধ্যে 6টি মূলদ সংখ্যা জানতে চেয়েছে, তাই তো। তাহলে দেখো 1 আর 2 দেওয়া আছে, তাহলে আমরা কি বলেছিলাম, প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা এক্স ধরবো। তাহলে ধরি যে এক্স সমান হচ্ছে 1 ও ওয়াই সমান তাহলে কত হবে 2, মানে পরে যেটা থাকবে সেটা ওয়াই ধরবো, প্রথমে যেটা থাকবে সেটা এক্স ধরবো। আর এখানে দেখো কটা বলেছে, 6টি মূলদ সংখ্যা, তার মানে এখানে এন এর মান কত হবে, এন এর মান তাহলে আমরা 6 নিব। যটা মূলদ সংখ্যা বলবে এন এর মান তত বসাতে হবে। তাহলে আমরা সূত্র কি লিখেছিলাম, সূত্র লিখেছিলাম ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই নিচে এন প্লাস 1, তাই তো। তাহলে এখানে মানগুলো বসাই, দেখো ওয়াইয়ের মান কত দেওয়া আছে 2, তাহলে 2 মাইনাস 1 বাই 6 যোগ 1, তাহলে কত হবে, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, আর 6 আর 1 যোগ করলে 7 হয়, তাহলে কত বের হলো, 1/7 হলো, তাই তো। আচ্ছা, তাহলে আমাকে কি করতে বলেছে, এখানে 6টা মূলদ সংখ্যা বসাতে বলেছে। তাহলে আমরা এখানে জায়গা নেই, আমি এখানে লিখছি দেখো। তাহলে এখানে কি লিখব, যে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো, 6টি মূলদ সংখ্যা হলো। কী হবে দেখো, 6টি মূলদ সংখ্যা আমরা কী কী নেব বললাম, দেখো প্রথমে হবে এক্স প্লাস, কি জানি আমরা, এই যে ডি এর মান যেটা আছে সেটা কী হবে 1/d, এক্স প্লাস ডি, তারপরে কত লিখব, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d। আচ্ছা, এত দূর অবধি লিখি। তারপর আমি এখানে লিখছি, আরটা কি আছে তোমরা পরপর লিখবা, এক্স প্লাস 5d, আর একটা থাকছে এক্স প্লাস 6d, আমরা নিচে লিখলাম। এখানে দেখো, তাহলে এখানে ডি এর মান বসে, দেখো এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 1, আর ডি এর মান 1/7 বেরিয়েছে। তাহলে এটা কত হবে, 1/1/7 হবে, এটা এই যে এটা এই পোর্শনটা 1/1/7 হলো। তারপরে কত হবে এখানে, এইটা হবে 1 যোগ 2/7, মানে 1/2/7। এখানে কত হবে 1 যোগ 3/7, মানে 1/3/7 হলো। এখানে কত হবে, এখানে হবে 1 যোগ 4/7, মানে 1/4/7 হলো। এখানে কত লিখব, 1 যোগ 5/7 যেটা আছে, তার মানে 1/5/7 হবে। আর এখানে কত হবে, 1 যোগ 6/7, মানে কি লিখতে পারি 1/6/7। এই যে এইগুলো তোমরা পরপর লিখবা, ঠিক আছে, আমার জায়গা নেই বলে আমি এখানে এবং এখানে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এই মানগুলো কি করব, আমরা সংখ্যা রেখে বসাবো। তাহলে এখানে একই রকমভাবে কী করবো, স্কেলের সাহায্যে দাগ দিই, স্কেলের সাহায্যে আমরা নিচ্ছি। তাহলে আমরা প্রথমে কি করব, এখানে দাগ নিলাম, এবং আমরা প্রত্যেকটা কি করব, 1 সেমি মাপের আমরা কেটে নেব। তাহলে প্রত্যেকটা এই যে 1 সেমি মাপ নিয়ে আমরা কী করলাম, এই প্রত্যেকটা 1 সেমি মাপের আমরা কেটে নিচ্ছি, 1 সেমি মাপ করে কেটে নিলাম, 1 সেমি মাপ হলো। আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমার প্লাস চেয়েছে, তাহলে জিরো মাইনাসের দিকে আমরা বেশি লিখবো না। তাহলে এখানে নিচ্ছি 0, এখানে -1, এখানে -2। এবার দেখো এখানে আমাকে কি বলেছে, এখানে আমার যে মানগুলো বেরিয়েছে তো সেগুলো দেখো 1 পূর্ণ আছে না, সবগুলো 1 পূর্ণ। তাহলে আমাকে 1 অবধি আগে লিখতে হবে, তারপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো পরপর বসাবো। দেখো তাহলে প্রথমেই 1 আছে, তারপরে ঘরটা তাহলে কত হবে, তারপরে ঘরটা হবে 1 পূর্ণ 1/7, কারণ 7 নিচে আছে, যতবার থাকবে ততবার লিখতে হবে। তারপর মানে 7টা ঘর হবে। তাহলে প্রথম ঘরটা হচ্ছে 1 পূর্ণ 1/7, তারপরে 1 পূর্ণ 2/7, 1 পূর্ণ 3/7, 1 পূর্ণ 4/7, 1 পূর্ণ 5/7, 1 পূর্ণ 6/7, আর 1 পূর্ণ 7/7 মানে 2।
এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6 লিখলাম। তাহলে এই সবগুলোকেই কি বলেছে, সংখ্যা রেখায় বসাতে বলেছে। তাহলে সবগুলো কি করলাম, আমরা সংখ্যা রেখায় বসিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখানে 1 পূর্ণ থাকবে। তাহলে এই যে এই 6টা ঘর, এই 6টা ঘরকে কী করতে বলেছে, আমাকে পরপর সংখ্যা রেখায় বসাতে বলেছে। এরপরে কি আছে দেখো, 7 নম্বরেরটা। 7 নম্বর দেখো কত আছে, 1/5 ও 1/4 মধ্যে 3টি মূলদ সংখ্যা খুঁজতে বলেছে। তার মানে কি লিখবো, যে 1/5 ও 1/4 এটা আছে। তাহলে আমি কি বলেছিলাম, প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা x ধরবো। তাহলে কি ধরি, যে ধরি x সমান হচ্ছে 1/5 ও y সমান কত, 1/4। আর এখানে কটা বলেছে বের করতে, 3টি মূলদ সংখ্যা। তাহলে n সমান হচ্ছে 3। তাহলে আমাদের যে সূত্র সেটা লিখি, সূত্র কি, d সমান y মাইনাস এক্স বাই n প্লাস 1, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে y এর জায়গায় মান বসায়, y এর মান কত, 1/4 মাইনাস 1/5, বাই নিচে কত হবে, n এর মান যেহেতু 3 দেওয়া আছে, তাহলে 3 প্লাস 1 হয়ে গেল, হয়েছে। আচ্ছা, যেহেতু 5 এবং 4কে কিছু দিয়ে ভাগ যায় না, তাহলে কত লসাগু হবে, 4 5 20 লসাগু হলো। নিচের দুটো যদি গুণ আকারে লসাগু হয়, উপরে বসানো সহজ নিয়ম, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 5 দিয়ে 1কে গুণ করলে 5 একে 5, মাইনাস 4 দিয়ে 1কে গুণ করলে 4 একে 4, আর নিচে কত হবে, 3 আর 1 যোগ করলে এখানে 4 হয়ে গেল। তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, আর এই 20 নিচে চলে যাবে, তাহলে 20 গুণিত 4, তাহলে কত হবে, 1/80 হলো, তাই তো, 1/80। তাহলে ডি এর মান কত বেরোলো, 1/80। তাহলে কি লিখবো, যে অতএব যে 1/5 ও 1/4, 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, 3টি মূলদ সংখ্যা হলো, 3টি মূলদ সংখ্যা হলো, কি হবে, 3টি মূলদ সংখ্যা হলো, যে সূত্র বলেছিলাম x প্লাস ডি, এক্স প্লাস 2d আর এক্স প্লাস 3d বসিয়ে দিলাম। তাহলে এখানে যদি হয় তাহলে কত হবে, দেখো এক্স এর মান কত আছে, এক্স এর মান আছে 1/5 নিয়েছিলাম, আর ডি এর মান কত বেরিয়েছে, 1/80। এখানে কত হবে, 1/5 যোগ 2/80। এখানে কত হবে, এখানে হবে তোমার 1/5 যোগ 3/80। দেখো 5 এবং 80, মানে 5 দিয়ে 80কে ভাগ যায়, তার মানে এখানে লসাগু কত হবে, 80 লসাগু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 5 দিয়ে যদি 80কে ভাগ করা হয় কত হবে, দেখো 5 দিয়ে যদি 80কে ভাগ করি কত হবে, এখানে করছি 5 দিয়ে আমরা 80কে ভাগ করছি, 5 দিয়ে 5 একে 5, 6 7 8 3, 30 নামলো, 5 6 30, তাহলে কত হলো তোমার 16। তাহলে 5 দিয়ে 80কে ভাগ করলে কত হয়, 16, 16 দিয়ে 1কে গুণ করলে 16কে 16 হয়, প্লাস 80কে 80 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1কে গুণ করলে এখানে 1 হয়ে যাবে, ঠিক আছে। এখানেও 5 এবং 80 আছে, তাহলে কত হবে, এখানে সে 80 লসাগু, এবং 5 দিয়ে 80কে ভাগ করে কত পেলাম, 16 পেলাম, তাহলে 16 প্লাস এখানে 2 হবে, এই যে 2 আছে, আর এখানে কত হবে, এখানেও 5 আছে, 5 আর 80 লসাগু 80 হবে, তাহলে এখানে 5 দিয়ে 16কে ভাগ করলে, এখানে 5 দিয়ে 80কে ভাগ করলে এখানে 16 প্লাস এখানে 3। তাহলে আমরা কী কী পেলাম দেখো, পাচ্ছি 16 আর 1 যোগ করলে 17/80 পেয়েছি, একটা পেয়েছি 16 আর 2 18/80 পেলাম, আর একটা পেয়েছি কত, 16 18 19/80। এই সংখ্যাগুলোকে আমাকে কী করতে হবে, সংখ্যা রেখায় বসাতে বলেনি, ঠিক আছে। তার জন্য আমরা এটা বসাবো না, এবং এটা দেখো মান অনেক বড় বড় আছে, তার জন্য এটা সংখ্যা রেখায় বসাতে হবে না। নেক্সট দেখো 8 নম্বরটা কি দেওয়া আছে, 8 নম্বর এগুলো বলেছে, দেখো যে বক্তব্যটি যদি সত্য হয় তাহলে টি লিখব, এবং মিথ্যা হলে এফ লিখব। দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা কি বলেছে, বলেছে যে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করলে সর্বদা পূর্ণ সংখ্যা পাই, তাই বলেছে। দেখো তাহলে আমরা নিচ্ছি 8এরটা, করার আগে আমি একটু বুঝাই। দেখো
দুটো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা আমি নিতে পারি। ধরুন আমি প্লাস পূর্ণ সংখ্যা আমরা কোনগুলো বলেছিলাম, শূন্য থেকে শুরু করে প্লাসের দিকে যত ইচ্ছা যেতে পারে, শূন্য থেকে শুরু করে মাইনাসের দিকে যত ইচ্ছা যেতে পারে, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা নিচ্ছি, আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা নিলাম 3, আর একটা নিচ্ছি তোমার -5 নিলাম ধরে নাও, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে বলেছে দেখো পূর্ণ সংখ্যাগুলোকে যদি আমি কি করতে বলেছে, দুটি পূর্ণ সংখ্যাকে যদি যোগ করি, তাহলে দেখো তার মানে কি এখানে যদি যোগ করি দেখো -5 + 3 যদি করি তাহলে কত হচ্ছে, যেহেতু দুটো আলাদা চিহ্ন বিয়োগ হয়ে যাবে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে এখানে 2 হয়, এবং বড়টার চিহ্ন মাইনাস বলে এখানে -2 বসে গেল, ঠিক আছে। তাহলে দেখো -2ও তো ওই পূর্ণ সংখ্যার মধ্যে আছে, তাই না। তাহলে দুটো পূর্ণ সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে একটা পূর্ণ সংখ্যা পেলাম। আচ্ছা, এরপর দেখো দুটো পূর্ণ সংখ্যাকে আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ যদি করি এই যে -5 মাইনাস এখানে 3, এই যে এখানে -3 তো প্লাস, কিন্তু এখানে মাইনাস করতে বলেছে -3 লিখলাম। তা দুটোকে দেখো দুটো একই চিহ্ন, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, 5 আর 3 যোগ, দুটো একই চিহ্নদের জন্য যোগ হয়ে যাবে, 5 আর 3 যোগ করলে 8 হয়। তাহলে দুটো পূর্ণ সংখ্যাকে যদি আমি বিয়োগ করি তাহলে দেখো এই -8ও ওই পূর্ণ সংখ্যার মধ্যেই আছে, মানে শূন্য থেকে মাইনাসের দিকে আছে, তাই না। তাহলে কি লিখলাম, দুটো পূর্ণ সংখ্যাকে যোগ করলেও পূর্ণ সংখ্যা পাচ্ছি, দুটো পূর্ণ সংখ্যাকে বিয়োগ করলেও পূর্ণ সংখ্যাই পাচ্ছি। এবার আসো গুণ করি, তাহলে পূর্ণ সংখ্যা কোনটা, -5 গুণিত 3, এই যে দুটো সংখ্যা নিয়েছিলাম না, এই দুটো সংখ্যাকে আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, 3 × 5 = 15 হলো, যেহেতু মাইনাস আছে তাহলে -15। তাহলে দেখো -15 কিন্তু ওই পূর্ণ সংখ্যার মধ্যেই থাকছে, তাই না, শূন্য থেকে মাইনাসের দিকে যত ইচ্ছা যেতে পারি বলেছি। তাহলে দেখো -15 একটা সংখ্যা পাচ্ছে, তার মানে কি কোনো দুটো পূর্ণ সংখ্যাকে যদি আমি যোগ বিয়োগ এবং গুণ করি তাহলে পূর্ণ সংখ্যাই পাবো। তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা হচ্ছে সত্য, 1 নম্বর হবে প্রথমটা সত্য হবে, প্রথমটা সত্য হলো। কেন বোঝা গেল সত্য বললাম। এবার আসো 2 নম্বরেরটা। 2 নম্বরটা দেখো কি বলেছে, যে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই তা লিখেছে। দেখো কি বলেছে, যে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যাই পাই তাই বলেছে। দেখো তাহলে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাই তাই বলেছে, আমি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিচ্ছি, কত কত নিব, ধরে নাও একটা, এই যে -5 এবং -3 নিয়েছি, এটাই নিই, তাই তো। তাহলে কত নেব, যে এই যে এই একটা 3 নিচ্ছি আর একটা 5 নিচ্ছি, এই যে -5 এটা যা নিয়েছি সেটাই নিচ্ছি। এবার এইটাকে যদি আমি ভাগ করি, দেখো পূর্ণ সংখ্যাকে যদি ভাগ করি তাহলে কি পাচ্ছি, ধরে নাও 3 এখানে -5 লিখলাম। তাহলে এটা কি কোনো পূর্ণ সংখ্যা বলো, আমাকে বলেছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে সর্বদাই পূর্ণ সংখ্যা পাবো, সর্বদাই। তাহলে কি সর্বদা পাবো না, তাই তো, মানে এইটা কি, এইটা হচ্ছে একটা মূলদ সংখ্যা বা ভগ্নাংশ, মূলদ সংখ্যা, তাই তো, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা কি করলো, যোগ বিয়োগ গুণ করলে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করলে পূর্ণ সংখ্যা পাবো, কিন্তু ভাগ করলে আমরা পূর্ণ সংখ্যা পেতেও পারি আবার নাও পেতে পারি। কিন্তু এখানে দেখো সর্বদা বলেছে, তাহলে কি হবে, এটা হবে 2 নম্বরটা হবে মিথ্যা, ঠিক আছে, সর্বদা পাবো না, তার জন্য কি হবে, এটা মিথ্যা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা 9 নম্বরটা দেখো কি বলেছে, 9 নম্বরটা বলেছে যে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো সেটা লিখতে বলেছে। দেখো তাহলে আমি দুটো মূলদ সংখ্যা কি কি তো আমি তো জানি না, তাই না। তাহলে আমি ধরে নিই, যে ধরি এটা হচ্ছে কত নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক। কি ধরবো, দেখো ধরি x সমান হচ্ছে p/q ও y সমান ধরছি আমরা কত r/s ধরলাম। এ দুটো কি, দুটি মূলদ সংখ্যা, দুটো কি মূলদ সংখ্যা, এই দুটো সংখ্যাকে আমরা কি করলাম, ধরে নিলাম, ঠিক আছে। আমরা যে কোনো সংখ্যা নিয়ে করতে পারতাম, কিন্তু সংখ্যা নিয়ে করছি না। তাহলে আমরা কি ধরলাম, x সমান হচ্ছে p/q এবং y সমান হচ্ছে r/s,
এবার দেখো দুটো পূর্ণ সংখ্যাকে যদি যোগ করি আমি, দেখো যোগ করা মানে কি এক্স যোগ ওয়াই করা, তাই তো? তাহলে এক্সের মান কত পি বাই কিউ, তাকে কত যোগ করছি আর বাই এসের সাথে যোগ করছি। আচ্ছা যোগ করলে দেখো কী হবে, পি আর আস এস যেটা আছে এই দুটো লসাগু কত হবে, এই দুটো নিচের দুটোই যা আছে সেটাই লসাগু হবে। ওপরে বসানোর নিয়ম কি, নিচের দুটো গুণ আকারে যদি হয় ওপরে বসানোর নিয়ম কোনাকুনি গুণ করে দেবো। তাহলে গুণ করলে কী হবে, পি আর এস গুণ করলে পি এস হয়ে গেল, কিউ দিয়ে আরকে গুণ করলে কিউ আর হয়ে গেল। তাহলে এটা কি, এটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে কি লিখব, এটি একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কেন মূলদ সংখ্যা, কারণ দেখো এখানে উপরেরটা হচ্ছে পি, নিচেরটা কিউ আকার লেখা গেছে, তাই না? তাহলে যোগটা হলো, এরপর কি করতে বলেছে আমাকে, বিয়োগ করতে বলেছে, গুণ করতে বলেছে এবং ভাগ করতে বলেছে, তাই না? তাহলে বিয়োগ করি, দেখো তাহলে বিয়োগ হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই করছি। তাহলে এক্সের মানটা ধরেছি আমরা পি বাই কিউ, আর ওয়াইয়ের মানটা ধরেছি আর বাই এস, তাই তো? আর বাই এস ধরেছি। আগেরটার মতো সেই লসাগু হবে, কত হবে কিউ এসই লসাগু হবে। তাহলে ওপরে বসানোর নিয়ম কোনাকুনি গুণ করে দেবো, পি দিয়ে এসকে গুণ করলে পি এস হয়, কিউ দিয়ে আরকে গুণ করলে কিউ আর হয়। তো দেখো এটাও কি, এটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে কি লিখব, এটি একটি মূলদ সংখ্যা। এটাও একটা কি পেলাম, মূলদ সংখ্যা। কেন, এটাও পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে। এরপর আসো গুণ, তার মানে এক্স গুণিত ওয়াই করতে বলছে। তাহলে এক্সের মান হচ্ছে পি বাই কিউ গুণিত এখানে আর বাই এস আছে। এই দুটোকে গুণ করলে দেখো উপর উপর গুণ হয় আর নিচে নিচে গুণ হয়। উপর উপর গুণ করলে কী হবে, পি আর আর এখানে কিউ এস হবে। তাহলে এটাও কি পি বাই কিউ আকার লেখা যাচ্ছে। তাহলে কি লিখব, এটি একটি মূলদ সংখ্যা। এটা একটা কি মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এবার কি করতে বলেছে, ভাগ করতে বলেছে, মানে এক্স বিভক্ত ওয়াই করতে বলেছে। তাহলে এক্স বিভক্ত ওয়াই মানে কি, এক্সের মান কত দেওয়া আছে, এই যে পি বাই কিউ, একে ভাগ করতে হবে কত, আর বাই এস দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা তো ভাগ করতে এরকম করে পারবো না, তাই না? তাহলে কী করবো, এখানে ভাগটাকে যদি গুণ লিখি তাহলে কী হবে, এটা উল্টে যাবে। তাহলে কী হবে, এস বাই আর হয়ে যাবে। তাহলে এখানেও গুণ করলে কত হবে, উপর উপর গুণ করলে পি এস হবে এবং কিউ আর হবে। দেখো এটা একটা মূলদ সংখ্যা আসছে না। তাহলে কি লিখব, এটি একটি মূলদ সংখ্যা। এটা একটা কি সংখ্যা, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। হয়ে গেল। তাহলে আমাকে কি বলতে বলেছে, যে এটা একটা মূলদ সংখ্যা করলে মূলদ সংখ্যা কি সংখ্যা পাবো লিখি, তাহলে এগুলো মূলদ সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে আমাদের এই 1.1 নম্বর যে অধ্যায়টা সেটা আজকে সম্পন্ন হলো। আচ্ছা আমাদেরকে আর কিছু জিনিস আমি একটু জানাই তোমাদেরকে। দেখো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের এই যে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো, দেখো লেখায় আছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তাদের অমূলদ সংখ্যা বলে। মানে কি, যে সংখ্যাগুলোকে, নেক্সট যেটা আছে অমূলদ সংখ্যা, অমূলদ কি আছে, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো, দেখো যে সংখ্যাগুলো কি করব, আমরা পি বাই কিউ আকার লিখতে পারবো না। এই যে পি বাই কিউ, এটা যদি লিখতে পারি তাহলে তো সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা পি বাই কিউ আকার লিখতে পারবো না, সেই সংখ্যাগুলোকে বলা হয় কি অমূলদ সংখ্যা। উদাহরণ হিসাবে কি বলতে পারি, উদাহরণ হিসাবে বলতে পারি, ধরে নাও এখানে √2 নিলাম, √3 নিলাম, √5 নিলাম, √4 নিব না। কেন, √4কে দেখো, √4কে যদি রুট করি তাহলে কত হবে, 4কে ভেঙে 2 আসবে। এই যে √4কে যদি আমি নিই, ধরে নাও এখানে √4 নিলাম, ধরে নাও এখানে নিচ্ছি √4, 4কে কিন্তু রুট করলে এখানে 2 বেরিয়ে আসে, তাহলে 2 তো একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা এই যে যেগুলো রুট হবে সেগুলো নিব না। তাহলে দেখো √2, √3, √5, তারপরে এই যে পাইকেও কিন্তু আমরা অমূলদ সংখ্যা আকারে বলতে পারি। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে তোমার পি বাই কিউ আকার লেখা যাবে না, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো। আচ্ছা এখানে আর একটা জিনিস, খুব দরকারি একটা জিনিস যেটা তোমাদের পরীক্ষায় খুবই পড়ে, সেটা কি, সেটা হচ্ছে এই যে পিথাগোরাসের উপপাদ্য।
পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাস বলেছিল, দেখো তিনি এখান থেকেই বলছি, দেখো তিনি বলেছেন যে যদি কোনো একটা রাইট ট্যাঙ্গেল হয়, মানে কি, যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সেই সমকোণী ত্রিভুজের ওপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয় অতিভুজের ওপর, সমকোণী ত্রিভুজের অতিভুজের মাপের এই যে এইটা একটা বর্গক্ষেত্র, মানে এর সমান যে বাহু বিশিষ্ট একটা যদি বর্গক্ষেত্র আঁকা হয়, এর যা ক্ষেত্রফল হবে, এই যে লম্ব তার ক্ষেত্রফল আর এই ভূমি তার ক্ষেত্রফল, এই দুটোকে যোগ করলে এটা একই হবে। ঠিক আছে, তাহলে দেখো কি লেখা আছে, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। এই যে যেটা বললাম, অতিভুজের ওপর যে ক্ষেত্রফলটা পাচ্ছি সেইটা যা হবে, এই দুটোর যে ক্ষেত্রফল, এই দুটো যোগ করলে এই ক্ষেত্রফলটা সমান হবে, তাই বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের এত দূর অবধি জানা থাকলো। এর পরের দিন আমরা কষে দেখি 1.2 নম্বর অধ্যায়টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো।